নমস্কার, আপনাদের সকলকে দূরদর্শন ত্রিপুরার পর্দায় স্বাগত। একটি দেশের সরকার তার আগামী দিনের উন্নয়নের বিকাশের রূপরেখা যখন তৈরি করে, সেই রূপরেখায় বর্তমান প্রজন্মের কথা যেরকম দেখা হয়, ঠিক তেমনি তার একটা বড় অংশ জুড়ে থাকে আগামী প্রজন্মের কথা মাথায় রেখে। যে কোনো দেশের বিকাশের সাথে আগামী প্রজন্মের একটা সম্পর্ক কিন্তু বিশাল, কারণ নবপ্রজন্ম ছাড়া একটা দেশের বিকাশ সম্ভব নয়। সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে যে নবপ্রজন্ম তার বিকাশ কতটা দরকার। আর নবপ্রজন্মের বিকাশের জন্য সেটার যৌবন বা কিশোরকাল থেকে সেই বিকাশের কাজ যদি শুরু হয়, সেটা কিন্তু ভুল হবে। কারণ সেই বিকাশের কাজ শুরু হওয়া দরকার একদম শৈশব থেকে, বা বলা যেতে পারে একদম মাতৃগর্ভে যখন রয়েছে সে সময়কাল থেকে। আর ওই দিকটা যদি আমরা দেখি, তাহলে আমাদের দেশ, আমার ভারত কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। কারণ আমার দেশ ভারত এই নবপ্রজন্মের বিকাশের জন্য একটি প্রকল্পের সূচনা করেছেন, এবং এই দেশে চলছে এই প্রকল্প, যে প্রকল্পের নাম হচ্ছে পোষণ পখওয়াড়া। এই পোষণ পখওয়াড়া প্রকল্পটা কি, কে কিভাবে উপকৃত হন এই প্রকল্পে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ভারতের বিকাশের সাথে এই প্রকল্প কিভাবে জড়িত, এই নানা বিষয়ে আমাদের আজকের আলোচনায় আমরা আলোকপাত করব। আমার সাথে এই বিষয়ে আজ কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন রাজ্য সরকারের সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন এই দপ্তরের যুগ্ম অধিকর্তা ডক্টর চন্দ্রানী বিশ্বাস। স্বাগত আপনাকে আমাদের আজকের আলোচনায়। অনেক ধন্যবাদ। আপনাকে যেটা নিয়ে কথা বলছিলাম, পোষণ পখওয়াড়া কি, বিষয়টা কি, সেটা যদি একবার বলেন আপনি প্রথমে। পোষণ অভিযান খুব একটা পপুলার স্কিম, আমরা জানি ভারত সরকারের 2018 থেকে সেটা শুরু হয়েছে। এবং পোষণ অভিযানের অন্তর্গত প্রোগ্রাম হিসেবে পোষণ পখওয়াড়া প্রতি বছর মার্চ এপ্রিল মাসে আমরা উদযাপন করে থাকি পুরো দেশব্যাপী। এই বছর হচ্ছে 8ম পোষণ পখওয়াড়া। এই পোষণ পখওয়াড়ার মুখ্য উদ্দেশ্য হচ্ছে মা শিশু যারা রয়েছেন তাদের স্বাস্থ্যের কিভাবে উন্নতিকরণ করা যায়, ওদের ডেভেলপমেন্ট কিভাবে করা যায়, কিভাবে বাচ্চাদেরকে আমরা এখন স্ক্রিন টাইম থেকে দূরে রাখবো, যেটা স্ক্রিন টাইমে এখন দেখা যায় বাচ্চারা সব থেকে বেশি মোবাইলে আসক্তি ঘটছে। কিভাবে একটা ছোট বাচ্চা তার ফার্স্ট 1000 ডেজ কিভাবে আমরা সেই 1000 ডেজে আমরা সেই বাচ্চাদেরকে উপকৃত করতে পারবো, তাদের গার্জিয়ানদেরকে আমরা অ্যাওয়ারনেস করতে পারবো। আমি আপনাকে একটু এখানে আটকাবো, যেটাকে ফার্স্ট 1000 ডেজ বলা হচ্ছে। আমি যদি সেটার কাউন্টিং দেখার যদি চেষ্টা করি, তাহলে শুরুটা কবে থেকে নিচ্ছে? এটা একেবারে জন্ম যখন কনসেপশন হচ্ছে মাতৃগর্ভে যখন থেকে তার কনসেপশন হলো, তখন থেকে তার 2 বছর বয়স অবধি যে সময়টা, সেটাকে ফার্স্ট 1000 ডেজ বলছে। সেই সময় কিন্তু বাচ্চার ব্রেনের স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হচ্ছে। সেই সময়টাতে যে সঠিক পুষ্টি তার মা, প্রেগন্যান্ট মা নিজে যদি না খায়, পাশাপাশি বাচ্চার জন্মের পরে তাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যাতে করানো হয়। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং 6 মাসের পরে সাপ্লিমেন্টারি নিউট্রিশন ঠিক 6 মাস থেকে শুরু হচ্ছে। তাকে তখন পুষ্টিকর খাদ্য খাওয়াতে হবে। ধীরে ধীরে তাকে নতুন নতুন খাবার তার সাথে পরিচিতি ঘটাতে হবে, যাতে তার পরিপূর্ণ সে নিউট্রিশন পায়, সমস্ত কম্পোনেন্ট অফ নিউট্রিশন যেগুলো রয়েছে সেটা যাতে সে পায় সেই খাদ্যের মধ্যে, যাতে তার ব্রেন ডেভেলপমেন্ট হয়। আমরা জানি 85% ব্রেন ডেভেলপমেন্ট কিন্তু ওই সময়ের মধ্যেই হয়ে যাচ্ছে। এবং সেই ডেভেলপমেন্টটা আগে গিয়ে তার একাডেমিক পারফরমেন্স, তার নিউট্রিশনাল আউটপুট এবং কমপ্লিট ডেভেলপমেন্ট অফ কান্ট্রি আমি বলতে পারি, যেটা ফিউচার জেনারেশন ডেভেলপমেন্ট আপনি বলছিলেন, সেটার উপর ইম্প্যাক্ট করবে, আমাদের জিডিপির উপর ইম্প্যাক্ট করবে। আমাদের যে ইকোনমিক বার্ডেন যাতে আমরা না হই, আমাদের বাচ্চারা না হয়, যাতে আমাদের হেলথ কেয়ারে খরচা কম হতে হয়, আমাদের ম্যাটার্নাল মর্টালিটি রেট যাতে কমে, আমাদের বাচ্চাদের মৃত্যু যাতে কম হয়, মৃত্যুর হার যাতে কমে যায়, সেই ব্যাপারগুলো দেখতে গেলে আমাদেরকে কিন্তু সেই মাকে যখন প্রেগনেন্সি তার আসছে সেই সময় থেকে একেবারে বাচ্চার জন্ম দেওয়ার পর থেকে 2 বছর অবধি তাকে সঠিক পুষ্টি দিতে হবে, সঠিক খাদ্য খাওয়াতে হবে, যাতে সেই বাচ্চা আগে গিয়ে ভালোভাবে পড়াশোনা করতে পারে, একাডেমিক তার পারফরমেন্স ভালো হতে পারে, অ্যাটেন্ডেন্স বাড়তে পারে এবং তার প্রোডাক্টিভিটি
একজন গুড লেবার হিসেবে যাতে এই দেশে সে কাজ করতে পারে, দেশের সেবায় সে কাজ করতে পারে, নাহলে কিন্তু সে একটা বার্ডেন হয়ে যাবে আমাদের জন্য, নিজের জন্য, এবং সে সঠিকভাবে তার যে রাইটস রয়েছে, রাইট টু নিউট্রিশন রয়েছে, সেটা কিন্তু সঠিক অর্থে সে পাবে না। তাই সেটা শুধুমাত্র সরকারের পক্ষে সম্ভব নয়। সে কিছুটা সময় হয়তো অঙ্গনওয়াড়ি সেন্টারে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, বাকিটা সময় কিন্তু বাড়িতে থাকছে। তাই গার্জিয়ানকে, মা বাবাকে বুঝতে হবে আমি আমার বাচ্চাকে কি খাওয়াবো, কি খাওয়াচ্ছি। আজকাল জাঙ্ক ফুডের প্রতি মানুষের খুব আকর্ষণ, বাচ্চাদের খুব আকর্ষণ। আমরা দেখবো অনেক সময় স্কুল থেকে ফেরার পথে বাচ্চার হাতে একটা চিপসের প্যাকেট, কোল্ড ড্রিঙ্ক থাকছে, যেটা কিন্তু খুব ডেঞ্জারাস ম্যাটার হয়ে দাঁড়াচ্ছে, কারণ ওবেসিটি বেড়ে যাচ্ছে, ডায়াবেটিক হয়ে যাচ্ছে, আমাদের বাচ্চারা হাইপার টেনশন হয়ে যাচ্ছে। তো সেগুলো কেন হবে যদি ওদেরকে আমরা সঠিক পুষ্টিকর খাদ্য খাওয়াতে পারি, ওই দিকে যদি ওদেরকে নিয়ে যেতে পারি, বিহেভিয়ারাল চেঞ্জ মডিফিকেশন আমরা যদি করতে পারি অ্যাওয়ারনেসের মাধ্যমে, কমিউনিটি অ্যাওয়ারনেস, ফ্যামিলিগতভাবে অ্যাওয়ারনেস, গার্জিয়ানকে বোঝানোর মাধ্যমে, যাতে বাচ্চার সঠিক ব্রেন ডেভেলপমেন্ট ফার্স্ট 2 ইয়ার্স এবং পোস্ট দ্যাট বাচ্চা যাতে সঠিকভাবে পুষ্টিকর খাদ্য, গুড ফুড, হেলদি ফুডের দিকে যাতে আসক্তি তার বাড়ে, সেটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রয়াস থাকবে তার ফ্যামিলি থেকে, এবং অবশ্যই সরকার তো পাশে রয়েছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। ওকে, তো ম্যাডাম আপনি যেটা বলার চেষ্টা করছেন যে ফার্স্ট 1000 ডেজ, এবং সেটা কিন্তু একটা বড় কাজ যেটা আপনি বললেন, মানে মাতৃগর্ভ থেকে এবং তার জন্ম হওয়ার পর সে যাতে কোনোভাবে অপুষ্টিজনিত কারণে বা রোগে যদি যাতে না ভোগে, সেটা ইটস এ বিগ চ্যাপ্টার। তো এই যে একটা বড় নেটওয়ার্ক, মাকে খুঁজে বের করা, তারপর সেই শিশুগুলোকে সেই নেটওয়ার্কে আনা, সেই কাজটা কিভাবে হচ্ছে, কারা কারা থাকছেন তার মধ্যে, কিভাবে হয় বেসিক্যালি এত বড় কর্মযজ্ঞটা? এই যে কর্মযোগ্যটা, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, ইটস এ লং টার্ম প্রসেস। এটা কোনো একটা মেডিসিন নয় যে আজকে আমি খেলাম কালকেই আমার পুরো দেশ ডেভেলপড হয়ে যাচ্ছে। এটা কমিটমেন্টের ব্যাপার। আমরা কিভাবে কাজটা করি আপনারা জানবেন, প্রতিটা পাড়ায় আমাদের একটি করে অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে। এই অঙ্গনওয়াড়ি সেন্টারে নথিভুক্ত থাকে কোন কোন মা প্রেগনেন্ট হচ্ছে তার নথিভুক্তিকরণ হয়, কোন কোন বাচ্চা জন্ম নিচ্ছে তার নথিভুক্তিকরণ হয়, কোন বাচ্চার কোন সময় কোন টিকা লাগবে, সেই বাচ্চা ব্রেস্ট ফিডিং হচ্ছে কিনা, হোম ভিজিট আমার ওয়ার্কাররা করছে, সেই মার ANC ঠিকভাবে হচ্ছে কিনা প্রেগনেন্সি ডিউরেশনে, এবং তার হসপিটাল ডেলিভারি হচ্ছে কিনা, পুরোটাই কিন্তু আমার ওয়ার্কার দেখছে। এই পাশাপাশি বাচ্চার জন্মের পরে কিন্তু সেই বাচ্চার ওজন প্রতি মাসে একদিন করে সেই ওজন গ্রোথ মনিটরিং ডিভাইসের মাধ্যমে অঙ্গনওয়াড়ি সেন্টারে নেওয়া হচ্ছে, এবং প্রতিটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আমাদের যারা রয়েছেন সবার হাতে একটা স্মার্টফোন রয়েছে। সেই স্মার্টফোনের মাধ্যমে সেখানে ওয়ার্কাররা প্রতিনিয়ত ওই বাচ্চাদের হাইট অ্যান্ড ওয়েট কিন্তু সেখানে পোষণ ট্র্যাকারে দিচ্ছে। পোষণ ট্র্যাকার নামে আমাদের একটা ট্র্যাকার রয়েছে রান বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সেই ট্র্যাকারে যখন ওয়ার্কার হাইট অ্যান্ড ওয়েটটা দিচ্ছে, সেই বাচ্চাটা নর্মাল ওজনের কিনা, নাকি স্টান্টেড বাচ্চা, নাকি ওয়েস্টেড বাচ্চা, নাকি আন্ডার নিউট্রিশন বাচ্চা রয়েছে, নাকি অবিসিটি, পুরোটা চলে এসছে। এবং সেই অনুযায়ী তার ট্রিটমেন্ট রেফারেল হয়, তাকে হসপিটালে পাঠাতে হবে কিনা, তার নিউট্রিশনাল ইনটেক, যেমন ধরুন আমাদের বাচ্চা যদি স্যাম বাচ্চা হয়, সিভিয়ারলি অ্যাকিউট ম্যালনারিজ বাচ্চা হয়, সেক্ষেত্রে কিন্তু সেই বাচ্চাকে আমরা এডিশনাল সার্ভিস দিয়ে থাকি। আমরা জানি অঙ্গনওয়াড়ি সেন্টারে আমরা 6টা সার্ভিস দিয়ে থাকি। সেখানে কিন্তু আমরা প্রতিনিয়ত বাচ্চাদেরকে 6 ধরনের সার্ভিস, সাপ্লিমেন্টারি নিউট্রিশন, হেলথ এডুকেশন, সেখানে প্রি স্কুল এডুকেশন, টিকাকরণ, রেফারেল, সমস্ত কিছু আমরা করে থাকি। এটা ছাড়াও কিন্তু আমরা এডিশনাল সার্ভিস দিই স্যাম বাচ্চাকে। সেগুলো কি 6 দিনের জন্য পার ডে পার হেড 20 গ্রাম জেগারি দেওয়া হচ্ছে ওদেরকে, 200 ml মিল্ক পার ডে পার হেড দেওয়া হচ্ছে, এবং একটা করে অ্যাডিশনাল ডিম প্রতিদিন দেওয়া হচ্ছে। এমনিতে অঙ্গনওয়াড়ি সেন্টারে আমরা স্ন্যাক্স দিয়ে থাকি সকালবেলা। এগুলো পুরো বিষয়টা বিনে পয়সায় দেওয়া হচ্ছে, ফ্রি অফ কস্ট দেওয়া হচ্ছে। এটা ওয়ার্ল্ডের লার্জেস্ট নিউট্রিশন প্রোগ্রাম, যেটা আমরা একেবারে ফ্রি অফ কস্ট সমস্ত মানুষকে তুলে দিচ্ছি। শুধু এগুলো নয়, আমরা অঙ্গনওয়াড়ি সেন্টারে যেটা বললাম, একটা ডাইভার্সিফাইড আমরা কিন্তু মেনু রেখেছি, যেখানে সকালে মর্নিং স্ন্যাক্সে বিভিন্ন খাদ্য, ডিম দেওয়া হচ্ছে 2 দিন, চিড়ের পোলাও, সুজির পোলাও দেওয়া হচ্ছে, ম্যাঙ্গোলগ্রাম মুড়ি দেওয়া হচ্ছে, পাশাপাশি খিচুড়ি, সেখানে খিচুড়ির মধ্যে সবজি থাকছে, সয়াবিন থাকছে। এগুলোর পাশাপাশি কিন্তু আপনারা জানেন সেখানে কি মা এবং শিশু দুজনকে দেওয়া হচ্ছে না? একেবারে প্রেগনেন্ট মা পাচ্ছে, নার্সিং মা মানে জন্মের পরে 6 মাস সেই মা পাচ্ছে, এবং বাচ্চারা অবশ্যই একেবারে 6 মাস থেকে 6 বছর অবধি বাচ্চারা সেই SNP-টা পাচ্ছে, কারণ আমরা 6 মাস থেকে কমপ্লিমেন্টারি ফিডিং শুরু করছি। এবং পোষণ অভিযানের আওতায় আপনারা জানবেন যে আমরা আমাদের কমিউনিটি বেসড ইভেন্ট হচ্ছে প্রতিটা অঙ্গনওয়াড়ি সেন্টারে। সেখানে কিন্তু বাচ্চা যখন তার জন্ম হলো 6 মাস হয়ে গেল, তখন আমরা সেখানে অন্নপ্রাশন করি। অন্নপ্রাশন কেন করি? সাথে সাথে 6 মাস হলে যাতে পরিবার জানতে পারে যে আমার বাচ্চাকে এখন থেকে, আজকে থেকেই আমাকে সাপ্লিমেন্টারি ফুড খাওয়াতে হবে, কি খিচুড়ির ফর্মে একেবারে স্ম্যাশ করে ধীরে ধীরে তাকে খাওয়াতে হবে। এবং মা যারা রয়েছে
প্রেগনেন্ট উইমেন রয়েছে তাদেরকে 7 ভক্ষণ আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারে করানো হয়। 7 ভক্ষণ দেখা যায় আমাদের পরিবারে যখন করি 7 মাস 8 মাস 9 মাস দেখা যায় যেদিন 7 ভক্ষণ করলেন এতই খাবার খাওয়ালেন যে শি ল্যান্ডস ইন হসপিটাল, এরকম অবস্থা হয়ে যায়। কিন্তু আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারে যেদিন আমার মা জানলো, প্রেগনেন্ট মহিলা জানলো উনি গর্ভবতী মহিলা, ওই দিনই সেই অনুষ্ঠানটা 7 ভক্ষণ আমরা সেন্টারে করি এবং ওনার বাড়ির লোকের প্রেজেন্সে সেখানে ডেমনস্ট্রেশন করা হয় যে আয়রন রিচ ফুড আমাদের প্রেগনেন্ট মাদেরকে খাওয়াতে হবে। সেটা কীভাবে খাওয়াতে হবে, কী কী আয়রন রিচ ফুড আমাদের আশেপাশে রয়েছে সেগুলো সেখানে কিন্তু পরিলক্ষিত হয় এবং সেভাবে হেলথ এডুকেশনটা করানো হয়। তাদের আইএফএ পাওয়ার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে প্রেরণ করা হয়, ওনাদেরকে বোঝানো হয় যে তোমাকে আইএফএ খেতে হবে। পাশাপাশি হসপিটাল ডেলিভারি মাস্ট, সেটা যাতে করা যায় সেটাও করা হয়। এবং এই জিনিসগুলোকে প্রমোট করার জন্য ভারত সরকার, ত্রিপুরা সরকার মিলে কিন্তু ভালো ভালো স্কিম আমরা রান করছি। প্রথম স্কিম আমি বলবো প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, যেটা ভারত সরকারের স্কিম। আমরা এই স্কিমে প্রেগনেন্ট মহিলা যারা রয়েছেন তাদেরকে কিন্তু, যারা ফার্স্ট ইস্যু বাচ্চা জন্ম দিয়েছেন তাদেরকে 5,000 টাকা এবং সেকেন্ড ইস্যু গার্ল চাইল্ড হলে আরও 6,000 টাকা দেওয়া হচ্ছে। এবং ত্রিপুরাতে মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার নামে ইনোভেটিভ স্কিম আনা হয়েছে, যেখানে প্রতিটা মা, প্রেগনেন্ট মা 2,000 টাকা করে পাবে। এবং সেটা কিসের পরিপ্রেক্ষিতে, এএনসি হচ্ছে কিনা, ঠিকভাবে এএনসি হলেই সেই টাকাটা পাওয়া যাবে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা তারাই পাবে যারা মাতৃত্বকালীন ছুটি পান না। ওয়েজ কম্পেনসেশনের জন্য আর সেক্টর হতে পারে, যে কোনো সেক্টরে কাজ করছে হতে পারে, যারা মাতৃত্বকালীন ছুটি পান না। কিন্তু মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার যেটা, সেটা কিন্তু সকল ধরনের সকল স্তরের মায়ের জন্য সেটা পাচ্ছে 2,000 টাকা করে ওনারা পাচ্ছে। এবং সেটা হিউজ রেসপন্স আমরা পেয়েছি। আপনারা জানলে খুশি হবেন, আমরা আরও স্কিম আনা হয়েছে ত্রিপুরা রাজ্যে। রিসেন্টলি আমরা বালিকা সমৃদ্ধি যোজনা, মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা স্কিম এনেছি, যেখানে কিন্তু অন্তর্দয় পরিবারের একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই তার নামে 50,000 টাকা ফিক্সড করা হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা, মেয়েরা যখন 18 বছর হচ্ছে তার বিয়ের জন্য তাকে 50,000 টাকা দেওয়া হচ্ছে। এইভাবে কিন্তু এই স্কিমটা জাস্ট এলো, আমরা কিন্তু আসার সাথে সাথে অলমোস্ট অ্যাবাভ 95 আমরা দিয়েছি যারা কন্যা সমৃদ্ধি যোজনায় পেয়েছে, বালিকা সমৃদ্ধি যোজনায় পেয়েছেন। কন্যা বিবাহ অলমোস্ট 50 জন পেয়েছে। তো এই কাজগুলো কিন্তু আমরা কন্টিনিউয়াস বেসিসে করছি। শুধুমাত্র যে তাদের শারীরিক বা স্বাস্থ্যের দিকটা নজর রাখা হয় এই প্রকল্পে, এরকম নয়। তাকে মানে আপনি যে বললেন আর্থিক দিক থেকেও তাদেরকে অনেকটা সবল করে তোলা হয়, যাতে আগামী দিনে তারা ওইভাবে সমাজের সাথে লড়াই করে বড় হতে পারে এবং এই দেশের বিকাশের জন্য কাজ করতে পারে। আপনার আলোচনায় অনেকগুলো শব্দ আমি শুনতে পাচ্ছিলাম এবং আপনাদের কাজগুলো তো সবার কাছে পৌঁছায় এবং আমাদের বিশ্বাস আমাদের আজকের এই আলোচনাও তো সবার কাছে পৌঁছাবে, অনেকেই দেখছেন। সুতরাং কিছু কিছু শব্দের ব্যাখ্যা আপনার কাছে চাইবো। আপনি উচ্চারণ করছিলেন স্টান্টিং বলে একটা শব্দ আপনি বলছিলেন, আপনি বলছিলেন অপুষ্টি বলে একটা কথা বলছিলেন। এই জিনিসগুলো কিভাবে একটা বিকাশের ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াতে পারে যদি একটু বলেন আমাদের দর্শকদের। খুব ইম্পর্টেন্ট, আমরা ম্যালনিউট্রিশন বুঝতে হবে, অপুষ্টি বুঝতে হবে। আমরা অপুষ্টিকে ফাইট করছি, এই অপুষ্টিকে ফাইট করা খুব ইম্পর্টেন্ট। আপনারা জানবেন বিলো 5 ইয়ার্সের কিন্তু আমাদের পুরো দেশে বলুন, ওয়ার্ল্ডে বলুন, কিন্তু আমাদের অপুষ্টিতে প্রচুর বাচ্চা মারা যাচ্ছে। সেই অপুষ্টিকে আমরা যদি ফাইট করতে পারি তাহলেই হবে আমাদের প্রধান জয়। অপুষ্টি বুঝতে হবে কি, অপুষ্টির অনেক ধরনের অবস্থা রয়েছে। বেসিক্যালি অপুষ্টিটা হলো এমন একটা অবস্থা যেভাবে আপনি যে খাবারটা খাচ্ছি আমরা, সেই খাবারটা কিভাবে আমাদের কাজ দিচ্ছে, আমাদের যে নিউট্রিশন আমরা ইনটেক করছি সেটা ওভার ইনটেক করছি না বেশি কম ইনটেক করছি, সেটার উপর ডিপেন্ড করছে আমার কি অবস্থায় আমি গেছি। আমার কি ওবেসিটি হয়ে গেছে না স্টান্টিং হয়েছে। স্টান্টিং মানে কি, হাইট বাড়ছে না, বয়স অনুযায়ী হাইট বাড়ছে না বাচ্চা, সেই অবস্থাকে বলে স্টান্টিং। এবং স্টান্টিং সব থেকে মারাত্মক, কারণ হাইট বাড়ানো খুব কষ্টকর, ওজনটা কিন্তু বাড়বে যদি বাচ্চাদেরকে ভালো করে আমরা খাওয়াচ্ছি, ওজনটা বাড়বে, কিন্তু হাইট বাড়ানো খুব ডিফিকাল্ট। তাই বাচ্চাকে ছোট থেকেই স্টান্টিং যাতে না হয়, খাদ্যটা ভালো করে তাকে খাওয়াতে হবে। ওয়েস্টিং হচ্ছে ওজন বাড়ছে না হাইট অনুযায়ী, সেই অবস্থাকে আমরা ওয়েস্টিং বলছি, ওজন বাড়ছে না হাইট অনুযায়ী। এবং সেখানেও দেখা যায় যে অপুষ্টিজনিত অবস্থা সেটাও। এছাড়াও আন্ডার নিউট্রিশন রয়েছে, সেখানে ওবেসিটি রয়েছে, ওজন বেশি বেড়ে যাচ্ছে জাঙ্ক ফুড খাওয়ার কারণে। মনে হচ্ছে আমার বাচ্চা তো স্বাস্থ্য হৃষ্টপুষ্ট বাচ্চা, সে কী করে অসুস্থ হয়, কিন্তু সে খাচ্ছেটা কি, সে ক্যালোরি বেশি ইনটেক করছে, জাঙ্ক ফুড বেশি খাচ্ছে, চিনি বেশি খাচ্ছে, লবণ বেশি খাচ্ছে। তো সেই অবস্থায় তার শরীরে পুষ্টিকর খাদ্য যাচ্ছে না। নিউট্রিশনে যত কম্পোনেন্ট রয়েছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেল, ভিটামিন, ওয়াটার, সব কিছুই কিন্তু পরিমাণ মতো করে সেই প্লেটে সাজিয়ে খেতে হবে। এবং প্লেটটা হতে হবে কালারফুল, বিভিন্ন কালারের সবজি খেতে হবে। আমাদের ত্রিপুরা রাজ্য সবুজে ভরা, এত শাকসবজি আমাদের আশেপাশে, আমাদের ইন্ডিজিনাস ফুড দেখুন, সমস্ত কিছু আয়রন রিচ।
সেগুলোকে ভুলে গিয়ে আমরা জাঙ্ক ফুডের দিকে চলে যাচ্ছি। বিহেভিয়ারাল চেঞ্জ মডিফিকেশন, চ্যারিটি স্টার্টস বলে না অ্যাট হোম, সেটা কিন্তু ঘর থেকেই শুরু করতে হবে। মা বাবাকে বোঝাতে হবে যে আমার বাচ্চা কোন জিনিসটা তার ভালোবাসার জায়গা তৈরি করতে হবে। খাওয়ার ক্ষেত্রে পছন্দের তালিকায় এনকারেজ করতে হবে, ভালো খাওয়ার খাদ্য খেতে হবে। স্ক্রিন টাইম থেকে ওদেরকে মুক্তি দিতে হবে, বাচ্চাদেরকে স্ক্রিন টাইম লিমিট করে দিতে হবে, তাতে তাদের ডেভেলপমেন্ট হচ্ছে না, বিঘ্নিত হচ্ছে। এবং পাশাপাশি বাচ্চাদের প্লে টাইমটা বাড়াতে হবে। আমরা মনে করি খেলার ছলে যে পড়াশোনা করাটা, নিউ এনইপি যেটা আপনারা জানেন 2020 এসছে এডুকেশনাল পলিসি, সেখানে কিন্তু বারবার করে বলা হয়েছে যে খেলার ছলে বাচ্চাদেরকে পড়াশোনা করা। এবং পোষণ পাকুয়ারার মেইন কম্পোনেন্ট এটাই। এই পার্টিকুলারলি আমরা খেলার ছলে কীভাবে বাচ্চাদেরকে বাড়ি ঘরে এঙ্গেজ রাখবো, পড়াশোনা করাবো, তারা যাতে খুব ভালোভাবে ইমোশনাল বন্ডিং তৈরি হয় প্যারেন্টস। এখন দেখা যাচ্ছে খুব শান্ত হয়ে গেছে ঘরের পরিবেশ, সবাই মোবাইলে ব্যস্ত, হাসি ঠাট্টা কম হয়ে যাচ্ছে, কথাবার্তা কম হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটা আমাদেরকে দেখতে হবে যে আমরা কি করছি, বাচ্চাদেরকে কতটা সময় দিচ্ছি। খেলার ছলে, গল্পের ছলে তাকে ল্যাঙ্গুয়েজ শেখাতে হবে, গেমের মাধ্যমে তাকে অঙ্ক করা শেখাতে হবে, ইমোশনাল বন্ডিং তৈরি করতে হবে, যাতে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট এবং সোশ্যাল ডেভেলপমেন্ট, সেইভাবে ইমোশনাল ডেভেলপমেন্ট সঠিক অর্থে আমরা তাকে দিতে পারি। আরেকটা জিনিস জানার চেষ্টা করব, অপুষ্টির সাথে আমি যদি খুব ভুল না করে থাকি, সেখানে রক্তাল্পতা বা এনিমিয়া আমরা যে জিনিসটা, সেটাও কি কোন মানে বাচ্চাদের বিকাশের ক্ষেত্রে তো একটা বড় বাধা নিশ্চয়ই? অবশ্যই, কারণ এনিমিয়া আমার একটা অবস্থা যেখানে আমাদের হিমোগ্লোবিন শরীরে কম হচ্ছে, কারণ আমরা সেখানে খুব ভালো আয়রন রিচ ফুড খাচ্ছি না। আয়রন রিচ ফুড যদি নাই খাই, আমার ব্রেইনে কি করে অক্সিজেনটা যাবে সেটা আমাকে বুঝতে হবে। আমার ব্রেইনের ফাংশন, মেমোরি কি করে হবে। তো সেই জায়গায় বাচ্চাদেরকে যদি এনিমিয়া হয় সেটা দুঃখজনক। বাচ্চা যাতে এনিমিয়া না হয়, প্রেগনেন্ট মায়ের যাতে এনিমিয়া না হয়। দেখা যায় ডেলিভারি টেবিলে মহিলাদের মৃত্যু হচ্ছে বিকজ দে আর এনিমিক। আইএফএ খাচ্ছেন না ঠিকভাবে, পুষ্টিকর খাদ্য খাচ্ছেন না। আর ডেলিভারির সময় তৈরি হতে হবে প্রেগনেন্ট মাকে যে ডেলিভারিতে অনেক ব্লাড লস হচ্ছে, তখন যাতে তার এই সমস্যা না হয়। এনিমিক যদি হয়, এবং সব থেকে বড় কথা হচ্ছে এনিমিয়া তো আছে, এনিমিয়া ফাইট করতে হবে। আইএফএ আমরা খাচ্ছি, আয়রন রিচ ফুড খাচ্ছি, বাট আমাদেরকে বাল্য বিবাহ মুক্ত ত্রিপুরা তৈরি করতে হবে। বাল্য বিবাহে দেখা যায় আমাদের 40% চিলড্রেন ত্রিপুরাতে NFHS 5 অনুযায়ী দে আর গেটিং ম্যারিড বিফোর অ্যাটেনিং লিগাল এজ, মানে 18 বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে। তো সেই জায়গাটা আমাদেরকে একটা জন আন্দোলনের রূপ নিতে হবে। যেভাবে পোষণ অভিযানকে আমরা জন আন্দোলনের রূপ নিয়েছি, ঠিক সেইভাবে পোষণ পাখুয়ারাকে জন আন্দোলনের রূপ নিচ্ছি। চাইল্ড ম্যারেজের বিরুদ্ধে গিয়ে আমাদেরকে সকলকে লড়তে হবে। অনেক সময় বলে অনেকে যে এটা তো একটা পার্টিকুলার ডিপার্টমেন্টের কাজ। আমি বলবো না। সামাজিক ব্যাধি যখন হয়, করোনা যখন আমাদের হয়েছিল, আমরা কিন্তু বলিনি এটা হেলথ ডিপার্টমেন্টের কাজ আমার হাতটা ধোয়া, স্যানিটাইজ করে। নিজের হাত নিজে ধুয়েছি, নিজেকে ঠিক রেখেছি, স্যানিটাইজ করেছি, নিজের ড্রেস নিজে ওয়াশ করি। ঠিক সেইভাবে আমরা যখনই যেখানেই জানবো কারোর বাল্যবিবাহ হচ্ছে, সেটা আটকাতে হবে 1098 ফোন নাম্বার হেল্পলাইনে ফোন করে। কারণ বাল্যবিবাহের সাথে আমাদের মাতৃমৃত্যুর হার সরাসরি জড়িত, ম্যাটার্নাল মর্টালিটি রেট সরাসরি জড়িত। একটা দেশের ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, একটা কান্ট্রি ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, অনেক ক্ষেত্রে তার ম্যাটার্নাল মর্টালিটি রেট দেখে কিন্তু বোঝা যায়। সেই জায়গায় আমার মাতৃমৃত্যুর হার কমাতে গেলে একটা শিশু তার গর্ভে কী করে একটা শিশু রাখতে পারবে। সে ডেলিভারিতে অনেক সময় স্টিল বার্থ হতে পারে, মৃত বাচ্চার জন্ম দিতে পারে, মায়ের নিজের মৃত্যু হতে পারে, বিকলাঙ্গ বাচ্চা জন্ম হতে পারে, লো বার্থ ওয়েট হতে পারে সেই বাচ্চার। সারা জীবনের তার লাইফ সাইকেলটা এফেক্ট হবে যদি তার লো বার্থ ওয়েট হয়। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ছোট ছোট বাচ্চারা বিয়ের পরে দেখা যায় অনেক সময় সুইসাইড করে, কারণ তাদের মধ্যে সেই দক্ষতা নেই যে ওরা একটা কমপ্লেক্স সিচুয়েশনে গিয়ে ওরা ক্রিটিসিজমটা হ্যান্ডেল করবে। এই সবটা ব্যাপার আমাদেরকে বুঝতে হবে। এই যে আমাদের ইন্টিগ্রেটেড সাপোর্ট সোসাইটি, আমরা সবাই মিলে এই জিনিসগুলো ফাইট করতে হবে, একটার সাথে একটা জড়িত। রুট কজগুলো খুঁজতে হবে, এবং সেখানে যার যেটা দায়িত্ব আমরা এই দেশের সিটিজেন হিসেবে আমাদের সেটা করতে হবে। এবং আমরা জানি আমাদের ফান্ডামেন্টাল রাইটস যেভাবে রয়েছে, আমরা সবাই এনজয় করছি বিং সিটিজেন অফ দ্য কান্ট্রি। এই দেশের আমাদের সংবিধানের যে রাইটস আমাদের দিয়েছে সেটা আমরা উপভোগ করছি। পাশাপাশি সংবিধান আমাদের কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিসও দিয়েছে। সেই ডিউটিস বলছে আমরা আমাদের বাচ্চাদেরকে রক্ষা করব, মহিলাদেরকে আমরা কোনো ধরনের অসম্মানতা দেখাবো না, ওদেরকে আমরা অসম্মানিত করব না, ওদেরকে আমরা এমন কোনো কাজ করবো না যাতে ওদের ডিগনিটিতে আঘাত দেয়, এবং তাদের সমস্ত রাইটস আমরা এনশিওর করব। সেই জায়গায় কিন্তু যে কোনো মানুষ যে কোনো সিচুয়েশনে যে কোনো বাচ্চাকে রক্ষা করতে পারে, যে কোনো মহিলাকে রক্ষা করতে পারে। সেটা রাস্তায় দেখুক, যে কোনো জায়গায় দেখুক, এটা কোনো ডিপার্টমেন্টের কথা না। বিং সিটিজেন অফ দ্য কান্ট্রি, ইট ইজ আওয়ার ডিউটি টু সেভ আওয়ার চিলড্রেন, টু সেভ আওয়ার উইমেন। একদম। আপনার কথা থেকে শুনছিলাম 2018 থেকে এই প্রকল্পের শুরু, 2018 থেকে 26, এবার 8ম বর্ষ। যদি সামগ্রিকভাবে গোটা দেশ বা আমাদের এই রাজ্যের দিকে যদি আমরা তাকাই, আপনার কি মনে হয় তার সাকসেস রেশিও যদি আমরা দেখার চেষ্টা করি 8 বছরে কতটা, কি দেখছেন?
দেখুন, আমি বলবো ডেভেলপমেন্ট হচ্ছে একটা লং টার্ম প্রসেস, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। দেখতে হবে যে আমরা এফোর্ট কতটা দিচ্ছি, প্রথমত আমরা কতটা প্রতিজ্ঞাবদ্ধ আমাদের ডিউটিতে, আমাদের কতটা ডেভেলপমেন্ট হচ্ছে, কতটুকু আমরা খরচা করতে পারছি, কতটুকু ফান্ড আমরা পেতে পারছি, সমস্তটার উপর ডিপেন্ড করবে ডেভেলপমেন্ট। এবং আমি বলতে পারবো দায়িত্ব নিয়ে, ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্ট হয়েছে হিউজ ইন টার্মস অফ অঙ্গনওয়াড়ি সার্ভিসেস। আমি বলছি আইসিডিএসে আমাদের সেন্টার এখন অনেক বেড়ে গেছে। এখন আজকের দিনে আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারের সংখ্যা 10,479, এবং আপনারা জানলে খুশি হবেন, রিয়াং এরিয়াতে, পিভিটিজি এরিয়াতে আমরা কিন্তু এই বছর অনেক সেন্টার আমরা এখানে আনতে পেরেছি ভারত সরকার থেকে, যেখান থেকে কিন্তু আমরা পুরো ফান্ড 12 লক্ষ টাকা একটা সেন্টারে করে আমরা পেয়ে গেছি ভারত সরকার থেকে। অন্য সময় সেটা কনভার্জেন্সে হয়, সেটা পুরো পেয়েছি। এছাড়াও ড্যাচ গোয়া প্রোগ্রামে 119টা আমরা কিন্তু প্রোগ্রামে নতুন সেন্টার পেয়েছি অনলি ফর ট্রাইবেল এরিয়াস। সমস্ত জনজাতি, সমস্ত দিকে মানে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অঙ্গনওয়াড়ি সার্ভিস সেটা হচ্ছে। এবং নতুন সংযোজন আমি বলবো সক্ষম অঙ্গনওয়াড়ি, এটা এম্পাওয়ার্ড অঙ্গনওয়াড়ি। সেই অঙ্গনওয়াড়িতে আমরা কি করছি, আমরা এখন অবধি নিয়ার অ্যাবাউট 500-র কাছাকাছি সেন্টার আমরা সক্ষমে তৈরি করতে পেরেছি ত্রিপুরা রাজ্যে। সেখানে আমরা কি করছি, সেখানে আমরা বাচ্চাদেরকে চাইল্ড ফ্রেন্ডলি ম্যানারে সেখানে আমরা ওদের সমস্ত রাইটস এনশিওর করতে চেষ্টা করছি। যেমন ধরুন, সেখানে ইলেকট্রিফিকেশন হচ্ছে সেই অঙ্গনওয়াড়ি সেন্টারে, পাশাপাশি চাইল্ড ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে পেইন্টিংসের মাধ্যমে, একটা এলইডি টিভি দেওয়া হচ্ছে যেখানে টিভির মাধ্যমে ওদেরকে ডিজিটালি পড়ানো হচ্ছে, একটা আরওর ব্যবস্থা করা হয়েছে, সেফ ড্রিঙ্কিং ওয়াটার ইজ এ রাইট, সেটা এনশিওর করা হচ্ছে, কিচেন গার্ডেন এনশিওর করা হচ্ছে যেখানে নিউট্রিশনাল ফ্রুটস ভেজিটেবলস ওরা পাচ্ছে, রেইন ওয়াটার হারভেস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ব্যবস্থা। এই যে ওভারঅল ডেভেলপমেন্ট হয়েছে, কিডনি শেপ চেয়ার অ্যান্ড টেবিল দেওয়া হয়েছে নিজস্ব ফান্ড, ত্রিপুরা রাজ্যের নিজস্ব ফান্ড থেকে। আউটডোর গেমস, বিভিন্ন ধরনের আউটডোর গেমস, দোলনা থেকে শুরু করে সিসো, এগুলো দেওয়া হয় যাতে বাচ্চাদের অ্যাট্রাকশন বাড়ে টুয়ার্ডস অঙ্গনওয়াড়ি সেন্টার। এগুলো তৈরি করা হয়েছে এবং দেখা যায় খুব সুন্দর পরিবেশ। আমরা ধীরে 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 সেই ডেভেলপমেন্ট হচ্ছে। আগে কিন্তু অঙ্গনওয়াড়ি সেন্টারে কারেন্ট আমরা ভাবতে পারতাম না, এখন দেখতে গেলে আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারে নিয়ার অ্যাবাউট 1500 সেন্টার আমরা এই বছর ইন্ট্রোডাকশন করতে পেরেছি ইলেকট্রিসিটি। আরও 5000 সেন্টারে আমাদের পরিকল্পনা রয়েছে, এবং যত সেন্টারে আমরা ইলেকট্রিফাই করতে পারছি তত সেন্টারে আমরা সক্ষম অঙ্গনওয়াড়ি করতে পারছি। সেফ ড্রিঙ্কিং ওয়াটার মোর দেন 9500 সেন্টারে আমরা সেফ ড্রিঙ্কিং ওয়াটার দিতে পেরেছি। ইনফ্রাস্ট্রাকচারাল পাক্কা বিল্ডিং মোর দেন 9500 সেন্টার আমাদের পাক্কা বিল্ডিংয়ে রয়েছে। স্যানিটেশন, সমস্ত কিছু কিন্তু বাড়ছে দিন দিন সংখ্যাটা, এবং সেটা এভিডেন্ট ইন পোষণ ট্র্যাকার। আমরা যদি পোষণ ট্র্যাকারে দেখি, পোষণ ট্র্যাকারে এভিডেন্ট হচ্ছে যে কীভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, কারণ আমাদের ওয়ার্কাররা নিজে সেই ডাটা দিচ্ছে সেখানে আমার কী কী সেন্টারে কী কী ডেভেলপমেন্ট হচ্ছে। তো ওভারঅল যদি আমরা দেখতে যাই অনেক ডেভেলপমেন্ট হয়েছে। অ্যাওয়ারনেস জেনারেশন জন আন্দোলনের রূপ নিয়েছে। এখন বাচ্চারা অনেক বেশি জানে। আমরা চাইল্ড হেল্পলাইন বলছিলাম, অনেক বেশি চাইল্ড হেল্পলাইনে আমরা কল পাচ্ছি, অনেক বাচ্চাকে আমরা সেভ করতে পেরেছি। আমরা যদি দেখতে পারি যে কত ইনস্ট্যান্সেস আমরা কমিয়েছি, অনেক বেশি ইনস্ট্যান্সেস অফ চাইল্ড ম্যারেজের আমরা আটকাতে পেরেছি। যত বেশি অ্যাওয়ারনেস বাড়ছে, আমরা পোষণ ট্র্যাকারে আমাদের সবথেকে ভালো কথা হলো আমাদের গ্রিভেন্স পোর্টাল রয়েছে। পোষণ ট্র্যাকারে কেউ গ্রিভেন্স জানাতে পারে যে আমি এটা পাচ্ছি না, এই সার্ভিসটা পাচ্ছি না, সেটা দেখে দেখে আমরা সলভ করছি। আমার সরকার পোর্টাল ত্রিপুরা রাজ্যে রয়েছে যেখানে গিয়ে আমরা ডিরেক্ট কমপ্লেইন পাচ্ছি বেনিফিশিয়ারি থেকে, আমি এটা পাচ্ছি না, এই সেন্টার থেকে এটা পাচ্ছি না, আমরা ইমিডিয়েটলি সেগুলো কিন্তু টেক আপ করছি। তো এটা স্বচ্ছ প্রসেসে, খুব সুন্দর ট্রান্সপারেন্ট সিস্টেমে একটা র্যাপিড ডেভেলপমেন্টের দিকে আমরা এগোচ্ছি। মানে এটা একটা বিশাল ব্যাপার যে গোটা বিষয়টা একটা ডিজিটাল ট্র্যাকার মেনটেন করা হচ্ছে, এবং সেগুলো মানে টপ টু বটম সবাই সেগুলোকে ট্র্যাক করতে পারছে, কোথায় থেকে কি আসছে সেগুলো আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন। আরেকটা জিনিস জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। হ্যাঁ, আপনারা তো করছেন সচেতনতার জন্য, বিভিন্ন জায়গায় কাজ করছেন। এরকমও তো হতে পারে আজকের অনুষ্ঠান হয়তো বা কোনো মা ওপারে বসে অনুষ্ঠান দেখছেন, তিনি হয়তোবা চাইছেন আপনাদের সাথে যোগাযোগ করতে, হয়তোবা কোনো না কোনো কারণে ওনার কাছে গিয়ে এখনো প্রশাসন বা আপনাদের দপ্তর পৌঁছাতে পারেনি। একবার যদি আমাদের দর্শকদের বলেন যে কিভাবে তারা আপনাদের কাছে পৌঁছে যেতে পারে, যাদের কাছে এখনো আমরা বা দপ্তর পৌঁছাতে পারিনি, সেটা যদি একবার বলেন। আমাদের দপ্তরটা না এরকম একটা দপ্তর যারা একেবারে মাতৃগর্ভে থাকা সন্তান থেকে শুরু করে তার মৃত্যুর পরে পুরো লাইফ সাইকেল, শিশু অবস্থা, অ্যাডোলেসেন্ট গার্লস, অ্যাডাল্ট, বয়ঃসন্ধিকাল মানে থেকে বয়স্ক হলো, সে ওল্ডার পার্সন হলো, এবং পরবর্তী মৃত্যুর পরেও আমরা সাপোর্ট, শ্রদ্ধাঞ্জলি যোজনা। তো এই যে পুরো সার্কেলটাতে আমরা আছি, তার মানে কি আমরা পুরোটা নিয়েই আছি, পুরো সমাজ নিয়েই আছি। আমাদের যে অঙ্গনওয়াড়ি সেন্টার সেটাই আমাদের পরিচিতি। প্রতিটা পাড়ায় আমাদের একটা অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে, সেটা আরবান এরিয়া হোক, রুরাল রিমোটেস্ট এরিয়া হোক, ট্রাইবাল এরিয়া হোক, সমস্ত জায়গায় আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে। অঙ্গনওয়াড়ি সেন্টারে যে কোনো কেউ যে কোনো সার্ভিসের জন্য যোগাযোগ করতে পারে। পাশাপাশি সিডিপি অফিস রয়েছে অলমোস্ট ব্লকগুলোর মধ্যে, ব্লক ভিত্তিকে রয়েছে,
এর উপরে ডিস্ট্রিক্ট অফিস প্রতিটা জেলার যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার সেখানে রয়েছে, আর আমাদের সমাজ কল্যাণ দপ্তরের ডিরেক্টরের অভয়নগর রয়েছে, সেখানে যে কোনো কেউ যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের অফিসের ফোন নাম্বার ওয়েবসাইটে দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন, পোর্টালে গিয়ে যোগাযোগ করতে পারেন, আমাদের পোষণ মানে ট্র্যাকারে অনেকগুলো গিয়ে। মাধ্যম রয়েছে, অনেকগুলো একেবারে। মাধ্যম রয়েছে। এবং আমার মনে হয় সবচেয়ে সহজ মাধ্যম যেটা হচ্ছে যে সোজা আমি যে কোনো অঙ্গনওয়াড়ি সেন্টারে যদি যাই এবং সেখানে গিয়ে যদি আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, তাহলে আমরা সেখানে কাউকে না কাউকে আমি পেয়ে যাব। ম্যাডাম, আরেকটা জিনিস, এতক্ষণের এই গোটা আলোচনা থেকে আমি যতটুকু বুঝতে পেরেছি, সেটা যদি কোনো জায়গায় যদি ভুল হয় একবার আপনার কাছ থেকে, তাহলে গোটা প্রকল্পটা চলছে প্রথমত যে মাতৃ অবস্থায় যারা রয়েছে তাদের মৃত্যুর হার যাতে কমানো যায়, সেটা একটা উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হতে পারে। আর হচ্ছে যে নতুন প্রজন্ম, নিউ জেনারেশন যারা হচ্ছে, যারা ভূমিষ্ঠ হচ্ছেন, তাদের যাতে ঠিকভাবে তাদের মানসিক শারীরিক গঠন যাতে ঠিকঠাক হয়, সেটাই দুটো মেইন পারপাস। মেইন পারপাস হচ্ছে আমরা আমাদের যে অপুষ্টিগত অবস্থা স্টান্টিং, সেটা আমরা 2% কমাবো অ্যানুয়ালি, ওয়েস্টিং 2% কমাবো অ্যানুয়ালি, এনিমিয়া 2% কমাবো অ্যানুয়ালি। তাছাড়া আমাদের শুধুমাত্র যে বাচ্চা নয়, বয়ঃসন্ধিকালের মেয়েরা যারা রয়েছে সবলা, মানে অ্যাডোলেসেন্ট গার্লস, তাদেরও যাতে অপুষ্টি না হয়, তাদেরও যাতে অ্যানিমিয়া না হয়, 2% আমরা সেটা কমাবো। এই দিকে আমরা ঝুঁকে আছি, এই হচ্ছে মেইন পারপাস। এবং তার জন্য আমরা প্রতি বছর বিভিন্ন থিমের উপরে কাজ করছি। এই বছর যেমন থিম নিয়েছি আমরা কিভাবে আমরা ব্রেইন ডেভেলপ করতে পারি আমাদের 2 বছর অবধি বাচ্চাদের। দিস ইজ দ্য মেইন ফোকাস, অ্যান্ড ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অ্যামং দ্য কমিউনিটি অ্যান্ড দ্য ফ্যামিলি। কিভাবে ওদেরকে অ্যাওয়ারনেস জেনারেশন করব। মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের শিশু, মা, প্রেগনেন্ট অবস্থায় মা, নার্সিং মাদার এবং অ্যাডোলেসেন্ট সবলা যারা রয়েছে, তাদের যাতে ওভারঅল ডেভেলপমেন্ট আমরা করতে পারি, তাদেরকে যাতে অপুষ্টি থেকে আমরা রক্ষা করতে পারি, তাদেরকে যাতে আমরা বাল্যবিবাহ থেকে রক্ষা করতে পারি, অ্যাডোলেসেন্ট গার্লসের মেয়েরা যারা রয়েছে, শিশু যারা রয়েছে, এই সমস্তটা ম্যাটার আমরা দেখতে হবে, একসাথে দেখতে হবে ব্যাপারটাকে। এবং এর জন্য জন আন্দোলনের রূপ নিতে হবে এবং সবাইকে আসতে হবে। সমাজের যেখানে আমরা যেভাবেই আছি, সেটা আমাদের নিজের দায়িত্ব। আমার শিশু, আমার সন্তানকে ভালোবাসি যদি আমি, তাহলে তার ভবিষ্যৎ যাতে ভালো হয় সেটা আমাকে দেখতে হবে, দায়িত্ব নিয়ে তার ডেভেলপমেন্টটা ঠিকভাবে করতে হবে। গোটা অনুষ্ঠানটাই আপনার বার্তাই ছিল। তবে যদি বলে অনুষ্ঠানের একদম শেষ দিকে রয়েছি, খুব ছোট্ট করে কোনো বার্তা, স্পেসিফিক কোনো মেসেজ যদি দর্শকদের জন্য কিছু দিতে চান। আমি বলবো একদম রিলিভেন্ট আজকের দিনে, বাচ্চাদেরকে খেলতে দিন, ওদের সাথে কথা বলুন, ওদের সাথে আনন্দ করুন, ওদের সাথে হাসুন, ওদের কথাগুলো শুনুন, মোবাইল থেকে একটু দূরে রাখুন, স্ক্রিন টাইমটা লিমিট করুন, ওদেরকে মানে ভালো পুষ্টিকর খাদ্য আপনি নিজেও খান, বাচ্চাকে একসাথে খাওয়ান, খাবার টেবিলে একসাথে বসে খান, গল্প ছলে ওদেরকে শেখান, পড়াশোনা করান, খেলার মাধ্যমে পড়াশোনা করান, তাহলেই কিন্তু ওদের ব্রেইন ডেভেলপমেন্ট হবে। আর্লি স্টিমুলেশন মাইলস্টোন যেগুলো রয়েছে সেগুলো অ্যাচিভ করতে ওদের সুবিধে হবে। আর্লি স্টিমুলেশন ফ্যামিলি থেকেই দিতে হবে, তাকে উদ্বুদ্ধ করতে হবে নতুন নতুন কিছু শেখার, ভালো কিছু করার। এবং পাশাপাশি ওদের একাডেমিক পারফরমেন্সের জন্য সবথেকে ইম্পর্টেন্ট তারা কি খাচ্ছে। ভালো খাদ্য খাওয়ালে ওদের একাডেমিক পারফরমেন্সটা ভালো হবে এবং ওরা দেশের উজ্জ্বল ভবিষ্যৎ হিসেবে গড়ে উঠবে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আপনার ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদেরকে সময় দিয়েছেন এবং আমাদের আজকের এই গোটা আলোচনায় অনেকটাই আমাদের সাথে খোলাখুলি কথা বলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম পোষণ পাখওয়াড়া প্রকল্প নিয়ে। এ বিষয়ে গোটা আলোচনায় আমার সাথে এতক্ষণ ছিলেন রাজ্য সরকারের সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন দপ্তরের যুগ্ম অধিকর্তা ডক্টর চন্দ্রানী বিশ্বাস। আপনারা শুনলেন এতক্ষণ এই গোটা প্রকল্পের উদ্দেশ্য কিন্তু একটাই, আমাদের এই ভারতকে, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিকশিত ভারতের প্রয়োজন রয়েছে, আর এই বিকশিত ভারত, উন্নয়ন ভারত গড়তে গেলে নবপ্রজন্মের বিকাশ দরকার, মায়েদের শারীরিক সুস্থতা দরকার, তাহলেই তো দেশ এগিয়ে যাবে। এই বার্তা দিয়েই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। আপনারা দেখতে থাকুন, চোখ রাখুন শুধুমাত্র দূরদর্শন ত্রিপুরায়। নমস্কার।